আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম। প্রিয় এইচএসসি 2024 ও 2025 সালের পরীক্ষার্থীরা, তোমাদের ফিনান্স প্রথম পত্র শর্ট সিলেবাসে যে 5টি অধ্যায় রয়েছে, প্রথম, তৃতীয়, ষষ্ঠ, অষ্টম এবং নবম অধ্যায়, এই 5টি অধ্যায় মাত্র 20টি ক্লাস বা 20টি ক্লাসের মধ্যে এটা 100% শেষ করা সম্ভব। তো আমি তোমাদের এই 5টা ক্লাসের উপরেই সিকিউ এবং এমসিকিউ এর জন্য মোদের বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে একটা ফ্রি কোর্স নিয়ে এসেছি। তো এই কোর্সে সর্বমোট 20টি ক্লাস থাকবে এবং এই 20টি ক্লাসের ধারাবাহিক ক্লাসের আজকে আমরা সপ্তমতম ক্লাস করছি এবং আজকে আমরা অ্যানুইটির উপর আরও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব এবং আমি বিশ্বাস করি এই প্রশ্নটা যদি তোমরা সমাধান করতে পারো আমার সঙ্গে, অ্যানুইটি থেকে যে একটা প্রশ্ন তোমার বোর্ড পরীক্ষায় আসবে বা তোমার এইচএসসি পরীক্ষায় আসবে, ইনশাল্লাহ সেটা তুমি 2024 ব্যাচ, 2025 ব্যাচ বা এইচএসসি 2026 ব্যাচ, যে ব্যাচের স্টুডেন্টই হও না কেন, এই অ্যানুইটি থেকে যে প্রশ্নটা আসবে এই প্রশ্নটা যদি তুমি সমাধান করতে পারো আমার সঙ্গে, ইনশাল্লাহ অ্যানুইটিতে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। তো আমি এটা তোমাকে A to Z ধরে ধরে সমাধান করে দিচ্ছি। তো প্রথম আমাদের যে কাজটা, এর আগে আমি আমাদের এই পিডিএফ সম্পর্কে একটু বলে নিই। এখানে 20টি ক্লাসের একটা শিডিউল দেওয়া রয়েছে এবং এখানে প্রতিটা ক্লাস কোন দিন কোন টপিক করানো হবে, হ্যাঁ, কোন বিষয়টা আলোচনা করা হবে, কোন বোর্ড কোশ্চেনটা সমাধান করা হবে, এমসিকিউ সহ যাবতীয় সব কিছু এই পিডিএফটাই দেওয়া আছে। এই পিডিএফটা আমি তোমাদের একদম ফ্রি দিয়ে দিয়েছি। এই পিডিএফটা আমাদের মোদের বিদ্যালয় যে ফেসবুক পেজ সেখানে রাখা আছে। আই হোপ এই হার্ড কপিটা যদি তোমাদের কাছে থাকে, তো আমাদের এই যে ধারাবাহিকভাবে 20টি ক্লাস, এই ক্লাসগুলো করতে তোমার বেশি সুবিধা হবে, এটা আমি বিশ্বাস করি। এবং আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা যখন আমাদের এই ধারাবাহিকভাবে 20টি ক্লাস করবা, তুমি 100% বিশ্বাস রাখো যে এই 20টি ক্লাস করার পরে ফিনান্স প্রথম পত্রে তোমার আর কিচ্ছু লাগবে না, মানে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। সিকিউ প্লাস এমসিকিউ 100% হয়ে যাবে, এটা তুমি বিশ্বাস নিয়ে করো। এবং আরেকটা তোমাদের আমার পরামর্শ থাকবে, তোমরা যখন অঙ্ক করো অনেকেই জাস্ট ভিডিও দেখো, প্লিজ আমি তোমাদের হাত জোর করে বলতেছি এই কাজটা তোমরা করবা না। অবশ্যই তুমি যখন একটা অঙ্ক করবা, তুমি খাতা কলম নিয়ে তুমি ওইটা ভিডিওর সাথে সাথে নিজে নিজে করবা এবং ভিডিও শেষ করে তুমি অঙ্কটা নিজে নিজে আবার করার চেষ্টা করবে। এই কাজটা তোমরা অবশ্যই করবা। আর তোমরা যদি হ্যাঁ যে স্যার অ্যানুইটির অঙ্ক আমি অনেক ভালো পারি, তুমি প্লিজ, যেহেতু তোমরা পরীক্ষার্থী, এইচএসসি 24 বা এইচএসসি 25 ব্যাচের পরীক্ষার্থী, যেহেতু এটা কোর্স আকারে তোমরা করছো, ধারাবাহিকভাবে 20টা ক্লাস তোমরা করবা, তো তুমি সময় নষ্ট করবা না। এই অ্যানুইটি নিয়ে যদি তোমার কোনো প্রবলেম না থাকে, তুমি এই ভিডিওটা দেখবাই না, এই ভিডিওতে ক্লিকই করবা না, তুমি পরের ক্লাসটা দেখবা, মানে অষ্টমতম ক্লাস বা নবমতম ক্লাস, যেটা তোমার দরকার। আর যদি সমস্যা থেকে থাকে তো ইনশাল্লাহ আমি তোমাকে সেই সমস্যাটা সমাধান করে দিচ্ছি। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই সূত্রটা একটু পরিবর্তন আছে। অ্যানুইটির অঙ্ক তোমরা পারো, অ্যানুইটির যে 4টা সূত্র, সেই 4টা সূত্র পারো, কিন্তু ওই সূত্রের ভিতরে একটু বছরে একাধিকবার চক্রবৃদ্ধি থাকলে কিভাবে করতে হয়, এই সূত্রটা আমি তোমাদের একটু বুঝাই দেবো। এই জন্য এই কোশ্চেনটা আমি ঢাকা বোর্ড 2023 সাল, এবং ঢাকা বোর্ড সবসময় কিন্তু একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন, একটু বেশি ভালো প্রশ্ন করে। সব বোর্ডই ভালো কোশ্চেন করে, তবে ঢাকা বোর্ড একটু বেশি ভালো প্রশ্ন করে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তুমি ডিসএগ্রি করতে পারো। তো এখানে আমাদের প্রশ্নের গদাকটাই বলেছিল, জনাব সোলাইমান 8 বছর পরে কত টাকা পাবেন। এখন তোমরা অনেকেই ঝট করে এখানে উত্তর লিখবা যে স্যার এখানে আমি এই এফবি সূত্রটা করব, এফবি সমান সমান পিভি 1 + i পাওয়ার n, বা আমি এফবির এই সূত্রটা লিখবো, এফবি সমান সমান পিভি ফার্স্ট ব্র্যাকেট 1 + i/m পাওয়ার n গুণন m। দেখো তোমার এই দুইটা সূত্র একটা সূত্র এখানে হবে না। এখন তুমি বলতে পারো যে স্যার কেন এই দুইটা সূত্র একটা সূত্র হবে না। এখন এখানে তো প্রশ্ন বলছে স্যার 8 বছর পরে কত টাকা পাবেন, তার মানে তো এখানে ভবিষ্যৎ মূল্য জানতে চাইছে, কিন্তু আপনি ভবিষ্যৎ মূল্য দুইটা সূত্রই কেটে দিলেন, তাহলে এখানে আমরা কি করব স্যার? আচ্ছা, এটা মূলত আমাদের অ্যানুইটির অঙ্ক, মূলত এটা আমাদের বার্ষিক বৃত্তি বা কিস্তির অঙ্ক। তো এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমাদের উদ্দীপক পরে বুঝতে হবে। তো উদ্দীপকটা দেখো, জনাব সোলাইমান প্রতি মাসের শুরুতে 10,000 টাকা করে বিনিয়োগ সমৃদ্ধ ব্যাংকে 12% সুদে 8 বছরের জন্য অর্থ বিনিয়োগ করেন। দেখো এখানে এইটুকুর ভিতরে সব বলা আছে, এবং আমার এখানে যেহেতু জনাব সোলাইমানেরটা করতে বলছে, সুতরাং আমি আপাতত এইটুকু পড়তেছি। আমার অঙ্ক এই থেকে এইটুকু পড়লেই হয়ে যাবে। তো দেখো আমি আবার পড়ছি, জনাব সোলাইমান প্রতি মাসের শুরুতে, দেখো এখানে কিন্তু বলছে প্রতি মাসের শুরুতে, এবং এখানে কিন্তু বলছে প্রতি মাসের, একটু খেয়াল করো, প্রতি মাসের, ঠিক আছে। আচ্ছা, কত টাকা? 10,000 টাকা বিনিয়োগ করে
কোন ব্যাংকে? বিনিয়োগ সমৃদ্ধ ব্যাংকে, যে কোনো ব্যাংকেই বিনিয়োগ করতে পারে। ব্যাংকে 12% সুদে, তাহলে সুদের হার কত পার্সেন্ট? 12%। কত বছরের জন্য? 8 বছরের জন্য অর্থ বিনিয়োগ করেন। এখন প্রশ্ন বলছে জনাব সোলাইমান 8 বছর পরে কত টাকা পাবেন। এই দুইটা ফর্মুলা হবে না, তাহলে এখানে কোন ফর্মুলাটা হবে? এখানে অগ্রিম অ্যানুইটিতে ভবিষ্যৎ মূল্যের সূত্রটা হবে। আমি আবার বলছি, এখানে অগ্রিম অ্যানুইটিতে ভবিষ্যৎ মূল্যের সূত্রটা হবে। এখন কেন হবে এটার উত্তর অবশ্যই আছে, আমি তোমাকে এখনই দেবো, কিন্তু আগে তোমাকে আমি অগ্রিম অ্যানুইটির সূত্রটা একটু লিখে দিই। এফবির এই দুইটা সূত্র হবে না, তাহলে কোন সূত্রটা হবে সেটা আমি তোমাকে ঝটপট চলো দেখাই দিই। আমরা জানি এফ ভি এ, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি। এই সূত্রটা লিখে আমরা সমান সমান দিয়ে দেখো এই সূত্রটা হবে। কেন এই সূত্রটা হবে এবার আমি তোমাকে এইটা বুঝাই দিই। দেখো এখানে কিন্তু বলছে যে এই টাকাটা, এই যে 10,000 টাকা, এই 10,000 টাকা কিন্তু সে প্রতি মাসে দিচ্ছে, প্রতি মাসে দিচ্ছে। দেখো শুধুমাত্র এখানে লেখা আছে এই যে প্রতি মাসে, যেহেতু প্রতি মাসে যদি কোথাও ব্যাংকে টাকা জমা রাখে তো ওইটা তুমি অবশ্যই চক্রবৃদ্ধির অঙ্ক, মানে সরি, ওইটাকে তুমি অবশ্যই অ্যানুইটির অঙ্ক ধরবা। এইখানে শুধু এই প্রতি মাস বলছে, এই জন্যই কিন্তু এই অঙ্কটা অ্যানুইটির অঙ্ক। আমি আবার লিখে দিচ্ছি, এইটাই কিন্তু অ্যানুইটি, ঠিক আছে, ANNUITY, অ্যানুইটির অঙ্ক। তো প্রতি মাসের শুরুতে যেহেতু টাকাটা দিচ্ছে, এবং তুমি যদি এইটুকু খেয়াল করো, পক্ষান্তরে তার সহকর্মী জনাক সাব্বির 10% সুদে স্বপ্ন ব্যাংকে 10 লক্ষ টাকা 8 বছরের জন্য জমা করেন, তাহলে এই কিন্তু 10 লক্ষ টাকা একবারে দিয়ে দিছে। তার সহকর্মী জনাব সাব্বির এই যে 10 লক্ষ টাকা, উনি কিন্তু 8 বছরের জন্য একবারে টাকাটা দিয়ে দিছে। কিন্তু জনাব সোলাইমান ইনি কিন্তু টাকাটা প্রতি মাসের শুরুতে দিচ্ছে। তার মানে আমরা সবাই জানি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ একটা নির্দিষ্ট সময় পর পর কোথাও যদি আমরা জমা করি বা কোথাও যদি রাখি, সেটা কিন্তু কিস্তি বলে। তার মানে এখানে আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্র করলে হবে না, এখানে আমাদের কিস্তির সূত্র আনতে হবে। এই যে যেহেতু প্রতি মাসে বসে, সেহেতু অ্যানুইটির সূত্র আসবে, কিস্তির সূত্র আসবে। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার অ্যানুইটির এই সূত্রটাই কেন হলো? অ্যানুইটির তো 4টা সূত্র আছে, তো এই সূত্রটা কেন আসলো? এটার পিছনে ব্যাখ্যা আছে, আমি তোমাদের গত ক্লাসে বুঝাইছি। মনে রাখবা যে কোথাও যদি অর্থ জমা রাখে, যেমন দেখো এখানে কিন্তু জনাব সোলাইমান বিনিয়োগ সমৃদ্ধি ব্যাংকে এত টাকা অর্থ বিনিয়োগ করেন, মানে তুমি একটা ব্যাংকে 10,000 টাকা করে প্রতি মাসের শুরুতে বিনিয়োগ করতেছো, জমা করতেছো। তার মানে এই বিনিয়োগ করা মানে কি? এই বিনিয়োগ করা মানে কি? ব্যাংকে জমা করা না? বিনিয়োগ করা মানে কি? জমা করা কিনা? আর আমরা সবাই কি জানি, ব্যাংকে যদি জমা করে, ব্যাংকে যদি কি করে বলো, জমা করে, তাহলে আমরা এখানে এফবি এর সূত্র ব্যবহার করি। আর যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে, ঠিক আছে, ঋণ গ্রহণ করে, তাহলে ওখানে আমরা পিভি এর সূত্রটা লিখি। এই জিনিসটা কিন্তু একদম ম্যাজিক ওয়ার্ড, এটা একদম তোমাকে মনেই রাখতে হবে। যেহেতু এখানে টাকা বিনিয়োগ করছে বা জনাব সোলাইমান টাকা জমা করতেছেন, তার মানে এখানে এফবি এর সূত্রটা হবে। এখন তোমরা বলতে পারো স্যার এফবি এর সূত্র তো দুইটা, একটা হচ্ছে হলো সাধারণ অ্যানুইটিতে ভবিষ্যৎ মূল্যের সূত্র, আর একটা হলো অগ্রিম অ্যানুইটিতে ভবিষ্যৎ মূল্যের সূত্র। এটা এই যে সূত্রটা আমরা লিখছি, এটা হচ্ছে হলো অগ্রিম অ্যানুইটিতে ভবিষ্যৎ মূল্যের সূত্র। এটা কি লিখছি বলো? অগ্রিম অ্যানুইটিতে ভবিষ্যৎ মূল্যের সূত্র। এখন তুমি বলতে পারো যে স্যার এটা সাধারণ অ্যানুইটি না কেন, এটা অগ্রিম অ্যানুইটি কেন? এটা প্রশ্নেই বলা আছে। তো দেখো এখানে কি বলছে, প্রতি মাসের শুরুতে, তাহলে প্রতি মাসের শুরুতে যদি টাকা দেয়, তাহলে আমরা জানি শুরুতে কথাটা বললো এটা অগ্রিম অ্যানুইটি হয়। এই যে শুরুতে বললে এটা কি হবে বলো? এটা হবে হচ্ছে হলো অগ্রিম। শুরুতে বললে কি হবে? অগ্রিম। আর এখানে যদি শেষে বলে দিত, এই শুরুতে না বলে যদি শেষে বলতো, তখন ওইটা হয়ে যেত সাধারণ অ্যানুইটি। ওকে, তো এজন্য আমরা এই ভবিষ্যৎ মূল্যের সূত্রটাই লিখছি, অগ্রিম অ্যানুইটিতে ভবিষ্যৎ মূল্যের সূত্র, অগ্রিম অ্যানুইটিতে ভবিষ্যৎ মূল্যের। আমি আবার বলছি, জমা দিয়েছে এই জন্য এফবি এর সূত্র হয়েছে, এবং যেহেতু প্রশ্নের শুরুতে বলা আছে, সেহেতু আমরা ভবিষ্যৎ মূল্যের মানে এই এফবি এর আমরা
মানে অগ্রিম অ্যানুইটির যে সূত্র সেই সূত্রটা লিখছি, মানে ওই যে আমি বলেছিলাম লেজালা যে সূত্রটা সেটা। ওকে, আই হোপ এই ফর্মুলাটা কেন হয়েছে এটা তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা এবার হচ্ছে হলো আরেকটা বিষয় যে স্যার এইখানে এই এম এন এই আই এম এগুলো তো আপনি প্রথম যেদিন সূত্র লেখা দিয়েছেন মানে ষষ্ঠতম ক্লাসে আপনি যখন সূত্র লেখা দিয়েছেন তখন তো এই যে এই এম এর সঙ্গে এন গুণ দেন নাই বা এই আই এর সঙ্গে এম গুণ দেননি। তো দেখো এটা হচ্ছে হলো বছরে যখন একাধিকবার চক্রবৃদ্ধি হয়, আমার সঙ্গে বলো, বছরে যখন একাধিকবার চক্রবৃদ্ধি হয়, একাধিকবার মানে কি একের অধিকবার, মানে বছরে একের বেশি, মানে একবার তো সুদ গণনা করা হয় বার্ষিক, মানে বছরে একবার তো সুদ গণনা করা হয়, যদি একের বেশি বার হয় প্রতি মাসে, মানে কি এটা হলো প্রতি মাসে হচ্ছে গেল তোমার সুদটা গণনা করা হচ্ছে, তখন ওইটা হলো বছরে একাধিকবার চক্রবৃদ্ধির সূত্র হয়। তো বছরে যখন একাধিকবার চক্রবৃদ্ধি হয় তখন আমরা জাস্ট একটা জিনিস মনে রাখবা, আমি একটু লিখে দিচ্ছি, আইকে এম দ্বারা গুণ করবা এবং সরি আইকে এম দ্বারা ভাগ করবা, আইকে এম দ্বারা ভাগ করবা আর এন কে এম দ্বারা গুণ করবা। ঠিক আছে, এই এম মানে হচ্ছে হলো মাল্টিপ্লাই অফ কম্পাউন্ডিং মানে চক্রবৃদ্ধি, এই এম মানে হচ্ছে হলো চক্রবৃদ্ধি। তার মানে সূত্র আমরা অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্যের যে সূত্র সেই সূত্রই, কিন্তু সেই সূত্রে যেখানে যেখানে আই ছিল সেখানে আমরা এম দিয়ে ভাগ করছি, আর যেখানে যেখানে এন ছিল ওইখানে আমরা এন দ্বারা এম দ্বারা ওই এনটাকে গুণ করছি। মানে এই এমটা আসছে নতুন করে সূত্রের ভিতরে, এই এমটা কি, এই এমটা আসছে কেন, কারণ এই অঙ্কে প্রতি মাসের কথা বলা আছে। এই যে দেখো প্রতি মাসের কথা বলা, তাহলে প্রতি মাস মানে কি বছরে 12 বার চক্রবৃদ্ধি। তো দেখো এখন আমরা একটু দেখি যে অঙ্কের ভিতর কি কি উপাদান দেওয়া আছে। তো আমরা প্রথমে যদি একটু লিখি দেওয়া আছে, তো এটা গদাক গদাক দিয়ে একটু লিখি, দেওয়া আছে কি কি দেওয়া আছে। তো দেখো অ্যানুইটি দেওয়া আছে, কিস্তি দেওয়া আছে। দেখো অ্যানুইটি, এই কিস্তি, অ্যানুইটি মানে কি কিস্তি, এই অঙ্কে কিন্তু কিস্তি দেওয়া আছে যে 10,000 টাকা করে সে বিনিয়োগ সমৃদ্ধ ব্যাংকে জমা করে, তাহলে অ্যানুইটিটাই দেওয়া আছে কত টাকা, 10,000 টাকা। ওকে, আচ্ছা কত বছরের জন্য, 8 বছরের জন্য, তাহলে নাম্বার অফ ইয়ার্স এন, বছর সংখ্যা কত, 8 বছর। ওকে, আচ্ছা এরপরে কি আছে, সুদের হার 12%, তাহলে রেট অফ ইন্টারেস্ট আই। দেখো এই ছোট হাতের আইকে অনেকে ছোট হাতের আর দ্বারাও প্রকাশ করে, মানে আইও যা আর ছোট হাতের আরও তাই, একই কথা, এটা নিয়ে কোনো সমস্যা, আই লিখলেও হবে এখানে ছোট হাতের আর লিখলেও হবে। কত পার্সেন্ট সুদের হার, 12%। যেহেতু এখানে পার্সেন্টেজ আছে সেহেতু এই 12কে এই পার্সেন্টেজের কারণে 100 দিয়ে ভাগ দিব, তাহলে 12কে 100 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 0.12, তোমরা ক্যালকুলেটরে ভাগ দিবা, 12কে এই পার্সেন্টেজের কারণে 100 দিয়ে ভাগ দিয়েছে 0.12। এরপরে দেখো এখানে এমটা আসবে, এই যে সেই আমাদের এমটা, মাল্টিপ্লাইটা বা চক্রবৃদ্ধিটা, কম্পাউন্ডিংটা। তো এই যে চক্রবৃদ্ধি, এই চক্রবৃদ্ধি যেহেতু বলছে প্রতি মাসে, তাহলে প্রতি মাসের মানে কি মাসিক, মাসিক মানে আমরা জানি ওইটাকে 12 দিয়ে গুণ করতে হয়, মাসিক মানে কি বলো, 12 দিয়ে গুণ করতে হয়। যদি সাপ্তাহিক বলতো তাহলে আমরা 52 দিয়ে গুণ করতাম, যদি ত্রৈমাসিক বলতো তাহলে আমরা 4 দিয়ে গুণ করতাম, ঠিক আছে, যদি দ্বিমাসিক বলতো তাহলে আমরা 6 দিয়ে গুণ করতাম, এগুলো তো তোমরা জানো, ঠিক আছে। আচ্ছা তো এম এর মান এখানে হবে কত, 12 টাইমস বা 12 বার, যেহেতু মাসিক বলছে, এই যে মাসে, প্রতি মাসের শুরুতে, তার মানে মাসের মাস বললে 12 বার, কারণ এক বছরে 12 মাস, এই জন্য আমরা 12 বার লিখছি। আর আমার এবার লাগবে হচ্ছে হলো এফ ভি এ, কারণ এখানে কিন্তু ভবিষ্যৎ মূল্যটাই জানতে চাইছে। এই যে বলছি কি যে সুলাইমান 8 বছর পরে কত টাকা পাবেন, কত টাকা পাবেন, তার মানে এখানে আমাদের ভবিষ্যৎ মূল্যটা জানতে চাইছে। তো এবার এই মানগুলো আমরা এখানে বসাবো। তো চলো এবার আমরা একটু মানগুলো একটু বসাই। এর মান কত দেওয়া আছে, 10,000 টাকা, তাহলে লিখলাম 10,000 ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড এম, আই ডিভাইডেড এম, আই এর মান কত, 0.12, 0.12। আর এম এর মান কত, এম এর মান হচ্ছে হলো 12, যেহেতু মাসিক সেহেতু 12। এবার এটা ব্র্যাকেট ক্লোজ করব। এরপর আসলে এম গুণন এন, এম কত 12, তাহলে লিখলাম 12 ইন্টু এন কত, এন হচ্ছে হলো 8 বছর, তাহলে লিখলাম 8। ওকে, মান বসাই দিলাম। এবার আই, এখানে আই কত, আই হচ্ছে হলো 0.12, তাহলে আই এর এখানে লিখবো 0.12, আই এর এখানে লিখবো 0.12 ডিভাইডেড এম, এম কত 12 বার, তাহলে লিখলাম 12। ওকে, এবার এই বিয়োগ একটা বসাই দিব, বিয়োগ 1,
ওকে, এবার আমরা এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। আই হোপ এইটুকু বোঝা গেছে। এবার হচ্ছে আমাদের এইটুকুর কাজ করতে হবে। গুণন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আই এর মান কত? আই এর মান হচ্ছে 0.12 আর এম এর মান কত? এম এর মান হচ্ছে 12 বার। ওকে, আচ্ছা, এই যে আমরা মান বসাই ফেলছি, তো এবার মান বসানোর পরে এবার দেখো আমরা ঝটপট করে কত দ্রুত উত্তরটা নামাই ফেলতে পারি। তো আসো দেখো, এখানে আমরা লিখলাম 10,000 ইন্টু, এবার এইটুকুর কাজ আমরা কিভাবে করব একটু দেখো। ইন্টু দিয়ে আমরা একটু এই ব্র্যাকেটের কাজটুকু আগে করব। তো দেখো আমরা একটু ভাঙাই করি, ঠিক আছে? তো ব্র্যাকেটের কাজটা আমরা কিভাবে করব? প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবা। ফার্স্ট ব্র্যাকেটের ভিতর এই দুইটা ভাগের কাজ আগে করবা। 0.12 ভাগ 12 সমান সমান আসছে 0.01, এটা ভাগ দিয়ে আসছে 0.01, ওইটার সঙ্গে যোগ দিয়ে দেওয়া হচ্ছিল +1 সমান সমান, তাহলে আসছে 1.01, লিখলাম 1.01, 1.01, ঠিক আছে? এবার এটা ব্র্যাকেট আটকায় রাখলাম। পাওয়ার 12 গুণ 8, 8 বারং কত? 12 গুণ 8 96, তাহলে এখানে পাওয়ার লিখবো কত? 96, ঠিক আছে? বিয়োগ 1। এবার এইটাকে একটু ভাগ দিয়ে বসাই রাখি। 0.12 ভাগ 12 করলে আসছে 0.01, 0.01, মানে আমরা একটু কাজটা একটু শর্ট করে রাখলাম। এবার ব্র্যাকেট ক্লোজ করলাম, গুণন। এবার এটাকে যদি একটু করি, এখানেও ব্র্যাকেটের ভিতরে আগে ভাগের কাজ করব। 0.12 ভাগ 12 সমান সমান ওইটার সঙ্গে প্লাস দিব 1, মানে আগেই ভাগ দিয়ে তারপর 1 যোগ দিবা, তাহলে আসছে 1.01। এবার আমাদের কাজটা একটু শর্ট হয়ে গেল, তাহলে এবার আমরা এইটুকের কাজ করব। 10,000 ইন্টু, এবার এইটুকের কাজ আমরা করে দিলেই জাস্ট আমাদের কাজ হয়ে গেল। দেখা যাচ্ছে, আই হোপ, হ্যাঁ জি। তো 1.01, ঠিক আছে? 1.01, এটার পাওয়ার করব 96, ঠিক আছে? যেটাই আসুক না কেন ওইটার থেকে বিয়োগ করব হচ্ছে 1, মানে এই একটা এবার বিয়োগ দিয়ে দেব, সমান সমান আসছে 1.59 সামথিং আসছে, ওইটাকে ভাগ দিব হচ্ছে 0.01 দিয়ে। ভাগ দিলে আসছে হচ্ছে 159.93 লিখে দেওয়া যায়, ইন্টু 1.01। ওকে, এবার জাস্ট এই তিনটে একবারে আমরা গুণন দিয়ে দিব। তাহলে লিখলাম 10,000 ইন্টু 159.93 ইন্টু 1.01 করলে বেরোচ্ছে 16,15,293, 16,15,293, 16,15,293 টাকা। ওকে, এই সূত্রটা এই কারণে লেখাই দিলাম, কারণ এই যে এমটা যে আসে, যে প্রতি মাস বললে বা বছর একাধিকবার চক্রবৃদ্ধি হইলে যে অ্যানুইটির ভিতরেও এই এমটা আসে, তো এই জিনিসটা তুমি পরীক্ষার হলে যে যদি দেখো, তখন তো এটা তোমার জন্য একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য এটা আমি তোমাকে আগেই করাই দিছি। তোমার অ্যানুইটিতে যদি পেঁচায়, তাহলে সর্বোচ্চ এইটা পেঁচাবে, এর বাইরে পেঁচাবে না। আর অ্যানুইটির যে 4টা সূত্র, ওই 4টা সূত্রই এইভাবেই তুমি করতে পারবা। জাস্ট খালি কি, যদি বছর একাধিকবার চক্রবৃদ্ধি থাকে, আই কে এম দ্বারা ভাগ করবা, এন কে এম দ্বারা গুণ করবা। আর আই হোপ এগুলো তোমরা আগের থেকেই জানো। আমরা একটু উত্তরটা মিলাই ফেলি। 16,15,265, আচ্ছা 65.73। আচ্ছা, এটার এই যে এখানে দেখো, এখানে আমাদের এই শীটের উত্তরে দেওয়া আছে 16,15,263.73। এখন এখানে আমাদের আসছে 16,15,293। তার মানে কি স্যার, এই যে শীটের এই উত্তরের সঙ্গে তো এই উত্তর মিলতেছে না, তাহলে এইটা কি আমার অঙ্ক কি 0 দিবে? না, তোমার অঙ্ক জীবনও 0 দিবে না। এই গদাকে যে 3 মার্ক, তোমাকে 3-3 দিবে 100%। এটা তুমি আমার উপর ভরসা রাখো, 100% 3-3 পাবা। এখন স্যার উত্তর তো স্যার হুবহু মেলে নাই, বাবা উত্তর মিলানোর দরকার নাই। এইখানে দেখো, পয়েন্টের পরে আমরা এই যে
কত 59.93 নিছে। এখানে তো আরো কিছু সংখ্যা ছিল, তাহলে ওই সংখ্যাগুলো যদি আমি নিতাম তাহলে উত্তরটা আরো কাছাকাছি আসতো। এখন তোমার যদি এইটা উত্তর আসে, এতে ফিনান্সে পয়েন্টের পরে বা 2-1 2-5 এটা কোনো বিষয় না, ঠিক আছে। সুতরাং এই যে উত্তর আসছে এটা 100% রাইট উত্তর। ওকে, এটা মূলত পয়েন্টের কারণে 2 3 4 এটা একটু কম বেশি হয়, তো এটা নিয়ে একদমই টেনশন করবা না। এই অঙ্কে তুমি একদম 100% বিশ্বাস রাখো যে তুমি এইভাবে করলে 3-3 পাবার, এবং এগুলো খুবই সিলি বিষয়। তোমার উত্তর এইখানে তুমি মিলাইতে পারতেছো, পরীক্ষা হলে কেমনে মিলাবা? আর তুমি যেভাবে পয়েন্ট হিসাব করতেছো, তোমার পাশের বেঞ্চের যে সেও যে একইভাবে পয়েন্ট হিসাব করতেছে এমন কোনো কথা আছে? তো ফিনান্সে পয়েন্ট নিয়ে কখনো চিন্তা করবা না। এটার উত্তর হচ্ছে হলো 16,15,293। এটা করলে 100% হবে, ঠিক আছে। আই হোপ তোমরা এই ক্লাসগুলো খুব ভালো মতন বুঝতে পারতেছো। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এই ক্লাসটা যদি তুমি 100% বুঝে থাকো, তাহলে এই প্রশ্নের গদাগে বলেছে 8 বছর পরে কে বেশি অর্থ পাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো 8 বছর পরে কে বেশি পাবে? তো সুলাইমান তো 8 বছর পরে এই 10,000 টাকা করে যদি রাখে, তাহলে প্রতি মাসের শুরুতে যদি রাখে, তাহলে 8 বছর পরে সে 16,15,293 পাবে, 93 টাকা পাবে। তাহলে পক্ষান্তরে এই যে তার সহকর্মী সাব্বির, তো সাব্বিরের যে কত টাকা, 10 লাখ টাকা, ওই 10 লাখ টাকা 8 বছর পরে ভবিষ্যৎ মূল্য কয় টাকা হবে সেটা আগে নির্ণয় করতে হবে। তো এই সাব্বিরের হিসাবটা তুমি যখন ঘদাগে নির্ণয় করবা, তখন তুমি কোন ফর্মুলাটা লিখবা? ওইখানে কি তুমি এফবির ফর্মুলাটা লিখবা, নাকি তোমার হচ্ছে অ্যানুইটির যে ভবিষ্যৎ মূল্যের যে সূত্র সেইটা লিখবা? তো এই প্রশ্নটা তোমাদের কাছে রেখে গেলাম, এবং ঘদাগের মানে এই পরবর্তী প্রশ্নটার উত্তর কি হবে আই হোপ তোমরা এটা দিতে পারবা, কারণ আমি এরকম গদাগ ইজিলি আমি শুরুতেই তোমাদের করাইছি, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসে আমরা 8ম ক্লাসে নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ।